২৪কে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে তারা ৭১কে ছোট করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা আরো বলেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। এদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান তিনি। আরো জানাচ্ছেন ফারজানা আক্তার। মহান স্বাধীনতা দিবসে দেশের বীর সন্তানদের স্মরণ করছে জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতারা। শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ২৪কে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে তারা ৭১কে ছোট করতে চায়। এই ডিসেম্বরে নির্বাচন হবে বলে বিশ্বাস রাখতে চায় তার দল। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে। এদিকে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব সহ দলীয় বহু নেতাকর্মী। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। ডিসেম্বর থেকে জুন ৬ মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতার সামর্থ্যকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে জানিয়ে তিনি বলেন, আগামীতে দেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস তুলে ধরতে হবে। আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। সংস্কার ও ২৪শের গণহত্যাকারীদের বিচার ছাড়া কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন দেয়া হলে ছাত্র জনতা তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৪শের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে যারা সরে যাবে তাদের সাথে ছাত্র জনতার ঐক্য থাকবে না বলেও সাফ জানিয়ে দিলেন তিনি। আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবি, ২৪শের গণ অভ্যুত্থানকে সুযোগ হিসেবে কাজে লাগাতে পারলে পথ হারাবে না বাংলাদেশ। রহিম রুমানের প্রতিবেদন। ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা আর বিভিন্ন দেশের কূটনীতিকদের পর জাতীয় স্মৃতিসৌধে একে একে শ্রদ্ধা জানাতে আসেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিগত ১৫ বছরের অপশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের আকাশে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে নতুন সূর্য উঠেছে, সেই আলোয় আলোকিত করার প্রত্যয় জানান শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা। রাজনৈতিক দলের নেতাকর্মীরাও না, এবং সাধারণ জনতাই যেন তার যে মতামত ব্যক্ত মুক্তভাবে প্রকাশ করতে পারে, সেই জায়গায় কোনো বাধার সম্মুখীন না হয়, আমরা এমন বাংলাদেশ চাই। ২৪ পরবর্তী বাংলাদেশে কোনোভাবে এইসব টেন্ডারবাজ, চাঁদাবাজ, যারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হতে চাচ্ছে, তাদেরকে এই বাংলাদেশে এখন এই ধরনের কার্যক্রম বাংলাদেশ গণতন্ত্র শুরু করতে দিবে না। ৭১ একটা প্রেক্ষাপট, সেখানে ছিল স্বাধীনতার সংগ্রাম, আর ২৪ হচ্ছে আমাদের স্বাধীনতার অর্জনকে পুনঃস্থাপন করার সংগ্রাম। তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকমের কৃত্রিম বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তো সেগুলি কার্যকর হবে না। তাদের মতে ৭১ কিংবা ২৪শের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরস্পর বিরোধী নয়। তাই ঐক্য ধরে রেখে প্রয়োজনীয় সংস্কার, নির্বাচন সহ সব বিষয়ে পদক্ষেপ নিলে পথ হারাবে না বাংলাদেশ। যতগুলো প্রশ্নে আমরা ঐক্য তৈরি হবে, সেগুলো জাতীয় সনদ আকারে সামনে আসবে। তার যে অংশগুলো আসলে নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব, নির্বাহী আদেশে বাস্তবায়ন হবে নির্বাচনের আগেই। কিন্তু সংবিধান সহ মৌলিক কিছু কাঠামোগত বিষয় আসলে জনপ্রতিনিধি সংসদ ছাড়া এটা আসলে সম্ভব না। ২৪শের গণ অভ্যুত্থানের যে অর্জন, এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা নতুন দিশার দিকে বাংলাদেশকে আমরা নিয়ে যেতে পারবো। ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা বলছেন, ৭১-এর চেতনার পথেই আছে ২৪। যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল, তা থেকে যদি কেউ সরে যায়, তবে তাদের সাথে কোনো ঐক্য রাখবে না ছাত্র জনতা। যে পুরনো সংবিধান এবং
পুরনো বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। আমরা মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি। নাহিদের হুঁশিয়ারি, গণহত্যাকারীদের বিচার করার আগে শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য দেশে যদি কোনো নির্বাচন দেয়া হয় তবে ছাত্র জনতা তা মেনে নেবে না। সাম্য, মানবিক মর্যাদা কিংবা অসাম্প্রদায়িক বাংলাদেশের যেই আকাঙ্ক্ষা নিয়ে প্রাণ দিয়েছিল লাখো তরুণ, সেই আকাঙ্ক্ষা দীর্ঘ বছরেও রাজনৈতিক নানা সংকটে বাস্তবায়ন হয়নি। ৫৫তম স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন ৭১ আর ২৪ পরস্পর বিরোধী নয়, বরং ৭১-এর চেতনা বাস্তবায়নে এই ২৪-এ আরও একটি সুযোগ এসেছে। তারা মনে করেন বড়দের অভিজ্ঞতা আর তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের যে চেতনার বাংলাদেশের যেই আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন সম্ভব। রহিম রুমন, ৭১, সাভার, নবীনগর। স্বাধীনতা ও জামায়াতে ইসলামীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পল্টনে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, অনেকেই এখন জামায়াতের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। যারা স্বাধীনতা নিয়ে গলাবাজি করছে তাদের অনেকের পরিবারেও স্বাধীনতা বিরোধীরা আছে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভায় অংশ নিয়ে দলটির সেক্রেটারি বলেন, অনেকেই এখন স্বাধীনতা ও জামায়াতে ইসলামীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। ফ্যাসিবাদ বিরোধী অনেক পক্ষ জামায়াতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। তিনি বলেন, যারা এখন স্বাধীনতা নিয়ে গলাবাজি করছেন তাদের অনেকের পরিবারেও স্বাধীনতা বিরোধী সদস্য আছে। সবসময় একটা মহৎ স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে জামায়াত ইসলামের বিপক্ষে দাঁড় করাবার একটা অপপ্রয়াস, একটা অপচেষ্টা তারা করে থাকে। ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জামাত বিরোধিতার কথাগুলো, ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবহু মিলে যায়। আমাদের কাছে অন্তত 13 থেকে 14 জন নেতার নাম দিতে পারবো। আপনারা তদানীন্তন মুক্তিযুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে, প্রধানমন্ত্রী বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে। যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করে। স্বাধীনতার মূল প্রত্যাশাগুলো পূরণ হয়নি উল্লেখ করে জামায়াত সেক্রেটারি দাবি করেন, কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের দলের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। মৌলানা নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেমকে যুদ্ধ অপরাধী বানালেন, যারা সেদিন কোনো বাহিনীর সদস্য ছিল না, যারা কোনোদিন যুদ্ধ করেনি, শুধুমাত্র পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যুদ্ধাপরাধীদের তালিকা সংশোধন করে, আইন সংশোধন করে, ল অফ এভিডেন্স সংশোধন করে তাদেরকে তালিকায় এনে আপনি তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করলেন। এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে একটা জুডিশিয়াল কিলিং। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময়সীমা ঘোষণার চাইতে নির্বাচনী প্রক্রিয়াকে নিরপেক্ষ করাটা বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। এই সরকারের টেন্টেটিভ আইডিয়ায় তিনি যখন নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার মতো করে নির্বাচন যখনই উনি করতে পারবেন, আমরা সেই নির্বাচনে রাজি আছি। তার আগে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, হাজার হাজার লোককে যারা খুন করেছে, এই ইতিহাসের বর্বরতম খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, বিচার শুরু হয়েছে, এই বিচার দৃশ্যমান হওয়া চাই। জাতীয় ঐক্যে ফাটল ধরাতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে সব রাজনৈতিক দলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তাদের সঙ্গে যখন আমরা থাকি তখন বলে আমাদের সঙ্গী, যখন কোনো কারণ তাদের সঙ্গে আমরা না থাকি বলে এরা জঙ্গি। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। সঙ্গে থাকলে সঙ্গী, সাথে না। গেল 16 বছরে স্বাধীনতার মূল ভাবধারা নষ্ট করেছে ফ্যাসিবাদী সরকার। তাই ৭১-এর স্বাধীনতাকে রক্ষার ভিত্তি 24-এ গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশকে সুখী সমৃদ্ধিশালী হিসেবে গড়ে তোলার কথা বলেন অর্থ উপদেষ্টা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। মোহন ইসলামের প্রতিবেদন। ভোর ৫টা, স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত পুরোপুরি। ভোরের আলো ফোটার সাথে সাথে ৫টা ৫০ স্মৃতিসৌধের বেদিতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
তার কিছু সময় পর শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানিয়ে তিনি কুশল বিনিময় করেন উপস্থিত অতিথিদের সাথে। তারপরেই শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও তার সহকর্মীরা। শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদ ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। বলেন, ভূখণ্ডের স্বাধীনতার পাশাপাশি মানুষদের তা ভোগ করতে দিতে হবে, তা না হলে স্বাধীনতা পূর্ণতা পাবে না। বিগত 16 বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি 24 সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ মানুষের সুখী সমৃদ্ধ। এই প্রসঙ্গে আমি আবার 2024 যে ছাত্র জনতা এটা বিষয় হয়েছে, এইটাও কিন্তু আমাদের একটা আরেকটা বিশেষ। জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানান বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা। জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। একটা প্রক্রিয়ার ব্যাপার, সেখানে নিশ্চয়ই তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে। তাদের শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। পাকিস্তানিদের শোষণ, বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে 1971 সালে রুখে দাঁড়ায় বাংলার মানুষ। রক্ত দিয়ে অর্জন করে স্বাধীনতা। 54 বছর পরে এসেও কেন আবার রক্ত দিতে হচ্ছে বাংলাদেশের মানুষকে? কেন নিজের অধিকার আদায়ে নামতে হচ্ছে রাজপথে? এমন প্রশ্ন রেখে স্বাধীনতার মূল স্তম্ভগুলো অর্জনের জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন এদেশের আপামর জনগণ। মোহন ইসলাম, 71, সাভার, ঢাকা। 4 দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বিকেল 4:15 তাকে বহনকারী বিমানটি দেশটির হাইয়ান বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম ও হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিয়ন গাই বো প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। 27 মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে যোগ দেবেন তিনি। 28 মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু ও সহযোগিতা নিয়ে আলোচনা হবে। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ প্রদর্শন করবেন। 29 মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি দেবে। ওই দিন বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। সুর আর ফুলের শ্রদ্ধায় শেষ বিদায় নিলেন বাঙালি সংস্কৃতির শুদ্ধ মানুষ সঞ্জিদা খাতুন। সকাল পেরিয়ে ছায়ানট ভবন আর দুপুর পেরিয়ে শহীদ মিনার। ভক্ত স্বজন আর সংস্কৃতিজনের ভালোবাসাই তাঁর প্রতি অর্ঘ্য হয়ে রইল। যদিও ছিল না রাষ্ট্রীয় সম্মানের কোনো আয়োজন। শ্রদ্ধা পর্ব শেষ হলেও তাকে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। তার আগে মরদেহ থাকবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে। রিশাদ হাসানের ক্যামেরায় আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। ভালোবাসা আর সুরের চেয়ে বড় কোনো অর্ঘ্য হয় কি? অন্তিম বিদায়ে সেই অর্ঘ্যই সঙ্গী হলো বাঙালি সংস্কৃতির শুদ্ধ মানুষ সঞ্জিদা খাতুনের। সংস্কৃতির ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল বাতিঘর নেভে গেল। বাংলাদেশের প্রতিষ্ঠার অংশ হয়ে উনি থাকবেন হাজার বছর ধরে। সঞ্জিদা আপা এবং সেই সঙ্গে আমাদের প্রিয় ওয়াহিদুল হক সাহেব এবং সেই সঙ্গে আরও অনেকে এই বাঙালির সংস্কৃতির যে পরিচয়টা কি হবে সেইটি তারা সাধনা করে গেছেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করেছে। Not just in Bangladesh but for the whole Bengali community, and she is well respected and well renowned even India also. তার দেখানো পথটা ধরে যদি আমাদের প্রচেষ্টাটা থাকে একজন বাঙালি সম্পূর্ণরূপে একজন বাঙালি তৈরি হওয়ার। ছায়ানট তো একটা প্রাতিষ্ঠানিক, তার একটা রূপ আছে, কিন্তু এর অন্তরাত্মাটা ছিলেন সঞ্জিদা খাতুন। এত ভালোবাসা, এত ঊর্ধ্বে ভাষা, মুক্তি আয়োজন, তবু কোথাও খেদ জাগে, কোথায় রাষ্ট্রীয় সম্মান।
কেউ কি ঠেকাতে পেরেছে? রাষ্ট্র যারা আজকে নিয়ন্ত্রণ করেন তারা কি ঠেকাতে পেরেছেন? পারেননি। এই যে মানুষের ঢল এখানে, এবং আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেও আপনি পাবেন, শহীদ মিনারও পাবেন। এটা আমাদের প্রতিকৃতি, এটা আমাদের বাতিঘর। তবে শহীদ মিনারে সে উত্তরটি দিলেন তার ছেলে পার্থ তানভীর নভেদ। কারো স্বীকৃতির আলাদা করে প্রয়োজন নেই তো। উনি কি করেছেন, উনি কিছু করতে পেরেছেন কিনা, এটা যদি মানুষ মনে করতে পারে সেটাই একটা স্বীকৃতি। সুরে সুরে ভাসল স্মৃতির মিনার, তবু বেদনার অপার ভার একটু ঘুচল না। 2011-তে মা মারা গেল, তারপরে তো নানুর সাথে আরো ক্লোজ হয়ে গেলাম। বন্ধু চলে গেল, একটা বেস্ট ফ্রেন্ড ছিল। আছে মৃত্যু, আছে দুঃখ, তবু শান্তি, তবু আনন্দ। তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। ঈদযাত্রা তৃতীয় দিনে ট্রেন ও বাসে রাজধানী ছাড়ছে বেশিরভাগ মানুষ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো যাত্রীদের চাপ ছিল। যাত্রীর চাপ আর ট্রেন ছাড়ার সময় খুব বেশি গড়মিল না থাকায় অস্বস্তি ছিল না। অনলাইনে টিকিট জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেল উপদেষ্টা। আর বাস যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন। কেউ কেউ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন, তবে বাস মালিক কর্তৃপক্ষ বলছে অন্য কথা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। কমলাপুর রেল স্টেশন ঈদযাত্রার তৃতীয় দিনে সকাল থেকেই ঘরমুখো মানুষের ছিল উপচে পড়া ভিড়। আপনজনদের সঙ্গে ঈদ করতে পরিবার পরিজন নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ। এবার ঈদে লম্বা ছুটি, তাই আপনজনদের টানে ঈদের আনন্দ ভাগ করতে আগে ভাগেই পরিবারের সদস্যদের নিয়ে সবাই গ্রামে যাচ্ছেন। ঈদের আনন্দ সবার চোখে মুখে। এই প্রথম আর কি এত বেশি ছুটি, একমাত্র ঈদের ছুটিটা একটু বেশি, তো একটু বেশি এক্সাইটেড। কষ্ট তো আছে, তার সাথে আনন্দও আছে। সকালে বেরোয় সবার বাড়িতে যাই, সালাম করি, সবার সাথে দেখা করি, এবার ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি যেতে পেরে খুশি সব বয়সের যাত্রীরা। ঈদের মধ্যে ফ্যামিলির সাথে দেখা হবে, বাড়িতে যাচ্ছি, অনেক খুশি লাগছে। ঈদের আনন্দই বাড়ি থেকে, মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, এজন্য বউ বাচ্চা নিয়ে বাড়িতে যাচ্ছি। বুধবার সকালে কমিউটার ট্রেন উদ্বোধন ও ঈদযাত্রা পরিদর্শনে আসেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এই সময় তিনি বলেন, রেলের লোকসানের জন্য দুর্নীতি, অপচয় ও বিনা টিকিটের যাত্রীরা দায়ী। অনলাইনে টিকিট জালিয়াতি চক্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। এখানে প্রতি 1 টাকা রোজগার করার জন্য আড়াই টাকার মতো খরচ হয়। তো এইটার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে রেলওয়ের দুর্নীতি, রেলওয়ের যে অপচয় সেটা দেয়, এবং আমরা সেটা যাতে কমে, দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয়, সেই জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। অনলাইন টিকিটের ব্যাপারে যেসব অনিয়ম ছিল আমরা অনেকটাই প্লাগ করার চেষ্টা করছি। রেলের পাশাপাশি অনেকে দূরপাল্লার বাসে চড়ে ফিরছে গ্রামে। গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালেও সকাল থেকে যাত্রীদের ভিড় ছিল। রাজধানীর সায়দাবাদ থেকে বাসে চড়ে বাড়ি যাচ্ছে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সিলেট কিংবা বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষ। লম্বা ছুটিতে স্বাচ্ছন্দ্যে পরিবার সঙ্গে ঈদ করতে যাচ্ছে, এতে খুশি সবাই। ফ্যামিলি আগে দিচ্ছি যাতে ভিড়ের ভিতরে আর কি না যাওয়া লাগে, আজকে কম আছে এই জন্য। ভাই যে মজা করবো, কাজিন না সব কাজিন মিলে একসাথে হবো, সবাই একসাথে ঈদ করবো। অনেকদিন পর বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি, মজাটা অনেক, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে পারবো। অনেক যাত্রী বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন, তবে এটা মানতে নারাজ পরিবহন সংশ্লিষ্টরা। সৈকত সাদিক, 71, ঢাকা। এবার ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অন্তত 832 কোটি টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়ক, রেল, নৌ ও আকাশপথে ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে নানা অজুহাতে এই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। ঈদে ড্রাইভার, হেল্পার ও কর্মীদের বেতন বোনাস পরিবহন মালিকদেরই দেওয়ার কথা, কিন্তু নানা কৌশলে এই টাকা যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। শুরু হয়েছে এই যাত্রা। রাজধানীর টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়। দীর্ঘ ছুটির কারণে এবার স্বস্তিতেই বাড়ি ফিরবেন রাজধানীবাসী, কিন্তু বরাবরের মতো এবারও অস্বস্তি বাড়তি ভাড়া নিয়ে। প্রায় প্রতিটি পরিবহনেই কোনো না কোনো অজুহাতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু এখন আমি 3টা টিকিট কাটছি, আমাকে
অন্য সময় যেটা 1500 টাকা দেয়া লাগতো, এখন সেটা দেয়া লাগছে আমাকে 2100 টাকা। টুরিস্ট স্পটগুলোতে একটু বেশি আছে, যেমন কক্সবাজার ঈদ পরবর্তী সময়ে, বান্দরবন ঈদ পরবর্তী সময়ে, এছাড়া স্বাভাবিকই আছে। গেল 20 মার্চ থেকে রাজধানীর সড়ক, নৌ, রেল ও আকাশপথের ভাড়া নিয়ে মাঠ পর্যায়ে অনুসন্ধান চালায় যাত্রী কল্যাণ সমিতি। সেই অনুসন্ধানে ফলাফল জানাতে এই সংবাদ সম্মেলন। বন্ধ হয়নি। সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, এবার ঈদে অন্তত 1.5 কোটি মানুষ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাবেন। ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায় সরকারের নানামুখী তৎপরতা সত্ত্বেও এবার অন্তত 832 কোটি টাকা অতিরিক্ত আদায় করছে পরিবহন মালিকরা। পরিবহন কর্মীদের বেতন বোনাস মালিক পক্ষের দেওয়ার কথা থাকলেও বাস্তবে সেটাও যাত্রীদের কাছ থেকেই আদায় করা হয়। ভাড়া নির্ধারণকালে যে সমস্ত তারা মেকানিজমগুলো বিবেচনায় নিয়ে এসেছিলেন, তার মধ্যে অন্যতম হলো চালক, সহকারী, ভাড়া আদায়কারী, এই 3 জনের বেতন এবং ঈদ বোনাস। কিন্তু তারা এটা দিচ্ছেন না। মালিকরা যখন চালককে বেতন দেয় না, ঈদের বোনাস দেয় না, তারা বেতন এবং ঈদের বোনাস এই আমাদের কাছ থেকে লুফে নিতে চায়। যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবার অন্তত 80,000 যাত্রী ট্রেনের ছাদে চেপেই গন্তব্যে যাবেন। এদের কাছ থেকে জনপ্রতি 80 থেকে 100 টাকা করে আদায় করে রেলকর্মীরা। নৌপথে প্রায় 40 লাখ যাত্রী ঢাকা ছাড়বে। এখানেও যাত্রী প্রতি অন্তত 200 টাকা করে বাড়তি ভাড়া আদায় হলে কেবল নৌপথে 80 কোটি টাকা অতিরিক্ত আদায় করা হবে। এই অতিরিক্ত ভাড়া চাঁদাবাজির প্রধান উৎস হিসেবে এখন থেকে এস্টাবলিশ হয়ে যাবে। আর যখনই একটা অবৈধভাবে ভাড়া আদায় হয়, তখন চাঁদাবাজরা একটা সুযোগ নেয়। সংগঠনটির মতে, অতীতের মতো অন্তর্বর্তীকালীন সরকারও ভাড়া নৈরাজ্য বন্ধে দৃশ্যমান কোনো ভূমিকা রাখতে পারেনি। মেহেদি হাসান, 71, ঢাকা। আজ থেকে চাঁদরাত পর্যন্ত সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল 2025। একসাথে এক ছাদের নিচে 44টি লাইফস্টাইল ব্র্যান্ড শপ থেকে প্রতিদিন সকাল 11টা থেকে রাত 3টা পর্যন্ত ঈদ কেনাকাটা করতে পারবেন নগরবাসী। আছে কিডস কর্নার, মেহেদি কর্নার সহ সন্ধ্যার পর বিনোদনের হরেক রকমের ব্যবস্থা। 26শে মার্চ সকাল 11:30টায় এই জমকালো আয়োজন উদ্বোধন করা হয়। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল 2025 দেশের 5 তারকা হোটেলগুলোর মাঝে প্রথমবারের মতো এমন আয়োজন করলো প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, যেখানে বিনা টিকেটে ঈদ কেনাকাটা করতে পারবেন নগরবাসী। এমন আয়োজন এদেশের মানুষের জন্য ঈদের কেনাকাটায় সুখ ও আনন্দ নিয়ে আসবে, বলছেন আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা। আমরা আশা করি যে এই ফেস্টিভ্যালের মাধ্যমে আমাদের যারা গেস্টরা আসবেন এইখানে, সেখানে শুধু তারা কেনাকাটার জন্য আসবেন না, এখান থেকে একটা নির্মল পরিপূর্ণ বিনোদন তারা উপভোগ করবেন। এক ছাদের তলে সব কিছু, খুব বেশি মুভ করতে হবে না, এখানে সব কিছু পাওয়া যাবে। মানে এই ইনিশিয়েটিভটা আমাদের মধ্যে যারা ভুক্তভোগী হাতগুলো আছেন তাদের জন্য খুব ভালো। এইভাবে যত উদ্যোক্তা আসবে, আমাদের দেশটা ইকোনমিকভাবে তত এগিয়ে যাবে এবং আমরাও বিশ্বে আমাদের প্রোডাক্ট, আমাদের সকল কিছু বিশ্বে পরিচিত করাতে পারবো। আমরা এরকম অনুষ্ঠান ভবিষ্যতে আরও করব যদি আপনাদের আমরা সার্বিক সাহায্য সহযোগিতা পেয়ে থাকি। স্টাইল এবং সৃজনশীলতার দিক থেকে এই আয়োজন নতুন মাত্রা যোগ করবে, বলছেন বিক্রেতা ও নারী উদ্যোক্তারা। একটা মানুষ যখন এখানে আসবে, সেজন্য ড্রেসটাকে আরো ফুটিয়ে তোলার জন্য আদার্স অ্যাক্সেসরিজগুলো পাই, তো আমরা একটা ব্র্যান্ডের আন্ডারে সবই দেওয়ার চেষ্টা করেছি। মেয়েদের যতই অল প্রোডাক্ট, ফেস ক্রিম, দেন বডি ক্রিম, দেন ফেস ওয়াশ, মেড ইন কাশ্মীর। যেহেতু এটা একটু মিডনাইট পর্যন্ত, এখানে আপনারা মেহেদি স্টল থেকে সব কিছু পাবেন, আপনারা ইফতারি, আপনারা সেহরি, এখানে সব কিছুই থাকছে। দেশের প্রথম সারির অনলাইন শপ ও প্রতিষ্ঠানগুলো তাদের বাহারি ডিজাইন, জুয়েলারি, হাতে তৈরি পোশাক এবং নানা ফ্যাশন অ্যাক্সেসরিজ দিয়ে সাজানো হয়েছে এই মেলা। ক্রেতাদের জন্য দেয়া হচ্ছে সর্বোচ্চ 15% মূল্য ছাড়। আমরা 5 স্টার হিসেব করে দামটা রাখছি না, দামটা আমরা আমাদের যেই প্রোডাক্টগুলো সেটাকে বরং আরো কম রাখার চেষ্টা করছি। শাড়ি, গহনা, এগুলো নিয়ে আমি এই মেলাতে আসছি। থাকছে কিডস কর্নার, মেহেদি কর্নার সহ বিনোদনমূলক নানা আয়োজন। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার 71 টেলিভিশন। রাশেদ আনিস, 71, ঢাকা।